রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন। 153 ফিলিস্তিনিকে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেয়া সংগঠনের নাম উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। আল মাজদ ইউরোপ নামের এই সংগঠনটি নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনিদের স্থানান্তরের কাজ করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একাধিক অসঙ্গতি জনমনে সন্দেহ সৃষ্টি করছে। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় অন্তত 30 জান্তা সেনা নিহত হয়েছেন। এখনও চলছে সংঘাত, জীবন বাঁচাতে পালাচ্ছে মানুষ। খাদ্য ও চিকিৎসার অভাব দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনায় সামরিক বাহিনী ও ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার পরিকল্পনা উঠে এসেছে। ইউক্রেনকে 100টি রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহ করবে ফ্রান্স। প্যারিসে ম্যাক্রো জেলেনস্কি বৈঠকে আগামী 10 বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি সই হয়। এর মধ্যেও ইউক্রেনের খার্কিভে চলছে রাশিয়ার আগ্রাসন। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 10 জন। এদিকে পুনরায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রেমলিনের মুখপাত্র। এবার শুনবেন বিস্তারিত। স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী। গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে। চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে। দেইর আল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি, ওষুধের মজুতও প্রায় শেষ। এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। উপত্যকাটির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শতবার চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। গাজায় 7 অক্টোবরের হামলার তদন্তে বিচারপতিদের নেতৃত্বে রাষ্ট্রীয় কমিশন না করে সরকার গঠন করেছে একটি রাজনৈতিক কমিটি। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের অজুহাতে বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে আরব দেশগুলো। হাজারো সমস্যার মধ্যে নিজ ভূখণ্ডে থাকার বিষয়ে অটল গাজাবাসীও। এই টানাপোড়েনের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় 153 ফিলিস্তিনিকে বহনকারী একটি বিমান। যাত্রীদের প্রশ্ন করা হলে তাদের গন্তব্য বা উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। এমনকি দক্ষিণ আফ্রিকায় তাদের মাথা গোঁজার ঠাঁই নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। রহস্যময় এই বিমানের যাত্রীদের নিয়ে নানা জল্পনা কল্পনার পর সামনে এসেছে তাদের দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেওয়া সংগঠনটির নাম। আল মাজদ ইউরোপ নামের সংগঠনটির ওয়েবসাইট বলছে এটি জার্মানি ভিত্তিক একটি সংস্থা, যারা সংঘাতপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ করে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিবন্ধিত এই ওয়েবসাইটের বেশ কিছু বিষয়ে দেখা দিচ্ছে অসঙ্গতি। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট ঠিকানা বা ফোন নম্বর না থাকা। শেখ জাররা এলাকায় অবস্থিত বলে উল্লেখ থাকলেও সেখানে তাদের কোনো অফিস খুঁজে পায়নি গণমাধ্যম আল জাজিরা। এমনকি তাদের দেয়া ইমেল অ্যাড্রেসটিও অস্তিত্বহীন। ওয়েবসাইটে দেয়া বিভিন্ন লিঙ্কেরও আদতে কোনো অস্তিত্ব নেই। এছাড়াও ওয়েবসাইটে ডোমেইন রেজিস্টার করার প্রতিষ্ঠান নেমচিপের নামেও জালিয়াতির অভিযোগ রয়েছে। এদিকে যাত্রীদেরকে বিমান খরচ বাবদ $1,500 থেকে $2,000 প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়।
ইসরায়েলি গণমাধ্যম হারেটস প্রকাশিত প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটি নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনের জাতিগত নিধন চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে ফিলিস্তিনিদের। সংগঠনটির প্রতিষ্ঠাতা তোমের জানাল লিন্ড ইসরায়েলি এস্তোনিয়ার বংশোদ্ভূত। তিনি আগেও জোরপূর্বক ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য ফ্লাইটের ব্যবস্থা করেছেন বলেও দাবি হারেটসের। এ অভিযোগ স্বীকার করেছেন লিন্ড। মিয়ানমারের নির্বাচন সামনে রেখেও চলছে জান্তা ও বিদ্রোহীদের তুমুল লড়াই। রাখাইনের কিয়কফিউ শহরে আরাকান আর্মি জান্তা সেনাদের উপর আচমকা হামলা চালায়। মাইন বসিয়ে নিরাপদ ভেবে গ্রামে প্রবেশ করা সেনাদের উপর গুলিও চালায় তারা। স্থানীয় সূত্র বলছে, হতাহতের সংখ্যা আরও বেশি। যুদ্ধে এখনও ড্রোন ও বিমান ব্যবহার করা হচ্ছে। সংঘর্ষের কারণে বহু গ্রাম থেকে মানুষ পালাচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা বলছেন, খাদ্য চিকিৎসার তীব্র অভাবে অসহায় পরিবারগুলো রয়েছে জরুরি সাহায্যের অপেক্ষায়। গ্রামগুলো বিচ্ছিন্ন করে তেলের সরবরাহ ও ওষুধ আটকাচ্ছে জান্তা বাহিনী। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনী ও ক্ষতিগ্রস্ত জনগণকে সাহায্য করার জন্য নতুন নীতি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত পদক্ষেপের মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, ড্রোন জ্যামার, মানবিক করিডর। যুদ্ধ শেষ করা, নাগরিকদের জীবন রক্ষা এবং চীনা প্রভাব সীমিত করাই তাদের লক্ষ্য। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ জানিয়েছেন, জান্তা বাহিনী বিশেষ চাহিদা সম্পন্নদের উপরও ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে। অনেকে নিজের বাড়িতে আগুনে মারা গেছে, আর যারা বেঁচে আছে তাদের জীবনও বিপন্ন। বিশেষ চাহিদা সম্পন্নদের হয়ে কাজ করা সংগঠনগুলো সীমিত অর্থায়ন দিয়ে সহায়তা কার্যক্রম চালাচ্ছে বলেও জানা গেছে। এখনো রাশিয়ার কাছে অনেকটাই ধরাশায়ী ইউক্রেনীয় সেনারা। প্রতিদিনই একের পর এক এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে পুতিন সেনারা। দিনিপ্রো পেত্রোভস্কের হাইগ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া খার্কিভ অঞ্চলের বালাকলিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যেই ইউক্রেনকে 100 রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার প্যারিসে ম্যাখো জেলেন্সকি বৈঠকে আগামী 10 বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করা হয়। চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে। ফ্রান্সের একটি সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেন্সকি সাংবাদিকদের বলেন, এটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন। তিনি আরও বলেন, এর লক্ষ্য স্বল্পমেয়াদী ইউক্রেনকে ড্রোন, ইন্টারসেপ্টর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা। সেই সঙ্গে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এদিকে শান্তি আলোচনায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ বৈঠকের জন্য রাশিয়া এখনও প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ খরচ মেটাতে দ্রুত টাকা ফুরিয়ে আসছে, আর ইউরোপের হাতে কার্যকর প্ল্যান বি নেই। বেলজিয়ামে জব্দ থাকা রাশিয়ার সম্পদ ব্যবহার করে 140 বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার পরিকল্পনাও হোঁচট খেয়েছে। বেলজিয়ামের আপত্তি আর স্লোভাকিয়ার ভেটো সব মিলিয়ে ইউক্রেনের অর্থ যোগান নিয়ে বাড়ছে উদ্বেগ। আইএমএফ বলছে 2026-27 সালের জন্য ইউক্রেনের বাজেট ঘাটতি $65 বিলিয়ন। মার্চ এপ্রিলে নতুন অর্থ না এলে কিয়েভের যুদ্ধ অর্থনীতি চাপে পড়ে যাবে।